নমস্কার, আমি দেবাশিস সাহা। আমি আন একাডেমির তরফ থেকে ডব্লিউবিসিএস এর প্রিলি এবং মেন্স ওরিয়েন্টেড যে ক্লাসগুলো আমি শুরু করেছিলাম ধারাবাহিকভাবে, তারই আজকে একটা পর্ব, তার একটা এপিসোড আমরা বলতে পারি আজকে চলবে। এবং এই এপিসোডে আমরা নিয়ে আসছি হলো এক্সট্রিমিস্ট লিডার্স, মানে যারা বিখ্যাত এক্সট্রিমিস্ট লিডার। আমি পার্ট ওয়ানটা করেছিলাম, আমি আজকে তার পার্ট টুটা করবো এবং শেষ করবো আজকে, যে এইখানে এদের ভূমিকাটা কি ছিল এবং কতখানি এটা এক্সাম ওরিয়েন্টেড সেই আলোচনাটা আমি আজকে করবো। ক্লিয়ার? তার আগে আমি আমার নিজের পরিচয়টা একটু দিয়ে রাখি, তোমরা একটু দেখে নাও। আমি দেবাশিস সাহা, দীর্ঘ 18 বছর ধরে আমি পড়াচ্ছি এবং আমি আন একাডেমিতে আমি সবে পড়ানো শুরু করেছি এবং খুব এনজয় করছি। তার কারণ এখানে স্টুডেন্টরা খুব ভালো আমাদের রেসপন্স করছে বলে। এবার তোমরা যারা স্পেশাল ক্লাসগুলো করছো, স্পেশাল ক্লাসের স্টুডেন্টদের বলি, তোমরা অবশ্যই ভর্তি হয়ে যাও আমাদের ক্লাসে। ক্লাসে ভর্তি হলে ডাব্লিউবিসিএস এর প্রিলি এবং মেন্স ওরিয়েন্টেড ক্লাস ছাড়াও তোমরা পাবে এখানে অপশনালের ক্লাস এবং পিএসসি মিসলেনিয়াস, আইসিডিএস এর ক্লাস, এগুলো তোমরা সব পাবে। এবং সেটার জন্য, মানে ভর্তি হওয়ার জন্য, তোমাদের এই ডিএসএস অ্যাপ, তোমরা এই কোডটা এখানে ইউজ করবে, দেখতে পাচ্ছ ডিএসএস অ্যাপ। এই কোডটা তোমরা ইউজ করবে, সবই ক্যাপিটালে আছে, করলে 10% ডিসকাউন্ট তোমরা পাবে। ক্লিয়ার? আমি আরেকটা তোমাদের দেখাই, এটা ভালো করে দেখো, যে এখানে আমি লিখে দিয়েছি যে ডিএসএস অ্যাপ, বড় করে আমার এটা লেখা রয়েছে এবং এখানে আমার যে বই রয়েছে সেই সম্পর্কে আমার বলা রয়েছে, সবকিছুই এখানটা আমার রয়েছে। ঠিক আছে? এবং 18 ইয়ার্স আমার একটা যে অভিজ্ঞতা আছে আমি সেটা সম্পর্কেও বলেছি। ক্লিয়ার? যারা তোমরা ভর্তি হতে চাও তারা কিন্তু অবিলম্বে ডিএসএস অ্যাপ এই নামটা দিয়ে তোমরা সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে তোমরা ক্লাস শুরু করে দাও ক্লাসের জন্য। ক্লিয়ার? যাক, এবার আমি একটু টপিকটা দেখাচ্ছি, তোমরা ভালো করে একটু টপিকটা দেখো। দেখো, আমি আগের দিন বালগঙ্গাধর তিলক সম্পর্কে আলোচনা করেছিলাম, তোমরা এটা দেখতে পেয়েছো, বালগঙ্গাধর তিলক। এবং বালগঙ্গাধর তিলকের মেন যে কাজগুলো আমি বলেছিলাম, তার আগে একটা টাইম লাইন আমি দিয়েছিলাম 1856 থেকে 1920। এবং সেখানে তাকে লোকমান্য উপাধি দেওয়া হয়েছিল এবং লোকমান্য উপাধিটা সে কিসের জন্য পেয়েছিল? হোম রুল মুভমেন্টের জন্য, সেটা আমি উল্লেখ করেছিলাম, তাই তো? ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট তাকে বলেছিল বিখ্যাত আমাদের সাংবাদিক ভ্যালেন্টাইন চিরল, তার ইন্ডিয়ান আনরেস্ট বলতে। আচ্ছা, মারাঠা কেশরী তাকে বলেছিল, বা মারাঠা কেশরী, এবং একই সঙ্গে ফাদার অফ র্যাডিক্যাল ন্যাশনালিজম এবং দ্য মেকার অফ মডার্ন ইন্ডিয়া, এই এপিথেটটা তাকে দিয়েছিল এম কে গান্ধী। ক্লিয়ার? এবং এখানে রয়েছে হি ওয়াজ মোস্ট আউটস্ট্যান্ডিং রিপ্রেজেন্টেটিভ অফ দ্য মিলিটেন্ট ন্যাশনাল স্কুল। মিলিটেন্ট ন্যাশনাল স্কুলের আমাদের সবচেয়ে ভালো রিপ্রেজেন্টেটিভ ছিলেন, মানে আমাদের সংগ্রামশীল জাতীয়তাবাদ যেটা বলতে বোঝায়, সেই মিলিটেন্ট ন্যাশনালিজমের সবচেয়ে বড় প্রতিনিধি ছিলেন আমাদের বালগঙ্গাধর তিলক। আমি গত সপ্তাহে আলোচনা করেছি তার বইগুলো, তার ম্যাগাজিনগুলো, তার বিখ্যাত বিখ্যাত মন্তব্যগুলো, এগুলো নিয়ে আমি কথা বলেছি আগের দিন। ক্লিয়ার? গীতা রহস্য, আটটি হোম অফ দ্য বেদাস, তার পরীক্ষা দেয় বিসিএস এ, এই দুটো বই। ঠিক আছে? এবং হি ডায়েড অন 1 আগস্ট 1920, এটা অনেকবার পরীক্ষায় এসেছে ডাব্লিউবিসিএস এ, তোমরা দেখবে। তার পলিটিক্যাল মেন্টর ছিল শিশির কুমার ঘোষ। হি ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই দাদাভাই নৌরুজি ইন হিজ কলেজ লাইফ। এবং এক্সট্রিমিস্ট তোমার হচ্ছে সিলেক্টেড হিম অ্যাজ এ প্রেসিডেন্ট অফ আইএনসি, এক্সট্রিমিস্টরা তাকে সিলেক্ট করেছিল আইএনসির প্রেসিডেন্ট হওয়ার জন্য, কিন্তু তিনি প্রেসিডেন্ট হতে পারেননি, তাই তো? সেবারে প্রেসিডেন্ট হয়েছিল গিয়ে আমাদের ম্যাড্রাস সেশনে রাসবিহারী ঘোষ। ক্লিয়ার? অশ্বিনী কুমার দত্ত, দেখতে পাচ্ছ এখানে নামটা, আনক্রাউন্ড কিং অফ বরিশাল, আমি আগের দিন বলেছিলাম। এবং তার স্বদেশ বান্ধব সমিতি, তার ভক্তিযোগ, কর্মযোগ, ঠিক আছে, ভারত গীতি, এই বিখ্যাত বইগুলোর কথা আমি বলেছিলাম। এবং বরিশালে কিভাবে স্বদেশী মুভমেন্টটাকে সে স্প্রেড করেছিল সে কথা আমি বলেছিলাম। এবং একই সঙ্গে আমি বলেছিলাম যে 1897 আমাদের যখন সে গিয়েছিল অমরাবতী সেশনে, অমরাবতী সেশনে গিয়ে সে কিভাবে বলেছিল আমাদের সেই বিখ্যাত সংলাপটা বা বিখ্যাত কথাটা, সেখানে উনি বলেছিলেন আমাদের কি বলেছিলেন, আমাদের দ্য প্রোগ্রাম অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যাজ 3 days তামাশা, যে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে 3 দিনের তামাশা চলে, সেখানে উনি বলেছিলেন এবং সরব হয়েছিলেন, তাই তো? অশ্বিনী কুমার দত্ত ভীষণই একটা পাওয়ারফুল ব্যক্তি এক্সট্রিমিস্টদের মধ্যে। এবং স্কুল টিচার কেরিয়ার শুরু হয়েছিল এবং নিজের বাবার নামে ব্রজমোহন স্কুল এবং ব্রজমোহন কলেজ দুটোই তিনি তৈরি করেছিলেন। ক্লিয়ার? এবং শেষ পর্যন্ত দেখা যায় যে 1908 সালে অশ্বিনী কুমার দত্তকে গ্রেপ্তার করা হয় এবং তাকে
ডিটেইন করা হয় কোথায়? 1910 সালে আমাদের লখনৌতে। ক্লিয়ার? এটা একটু ভালো করে মনে রাখবে। এটা তিলকের ক্ষেত্রে একটু ছিল, এটা আরেক ফিটনেস, মানে একটা পেজ স্কিপ করে গেছে, এটা আমি আগের দিন বলেছিলাম, সবই রয়েছে এখানটায়। আজকে আমরা যাকে নিয়ে আলোচনা করব, অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষকে নিয়ে আলোচনা করবার আগে আমি একটু বলে দিই, তার মধ্যে এমন একটা মহান সত্তা ছিল, যে সত্তাটার জন্য অরবিন্দ ঘোষ ডিফারেন্ট ছিলেন। সেই সত্তা, একদিকে যে নাশকতামূলক যে একটা বিপ্লববাদের যে সূচনা হয়েছিল, সেই নাশকতামূলক বিপ্লববাদের মধ্যে তিনি গিয়েও রকম ভাবে একটা এক্সট্রিমিস্ট ছিলেন, তাই তো? তার কেরিয়ার শুরু হয়েছিল অসাধারণভাবে। মেধাবী ছাত্র, রাজনারায়ণ বসু ছিলেন তার মাতামহ। ক্লিয়ার? মানে তার মায়ের বাবা ছিলেন রাজনারায়ণ বসু, এবং কৃষ্ণনন্দন ঘোষ ছিলেন তার বাবা। সেখান থেকে অরবিন্দ কিভাবে একটা ইন্সপিরেশন পেয়ে পড়াশোনা শুরু করলেন, এবং সেখান থেকে অরবিন্দ ঘোষ আমাদের কি করেছিলেন, বিদেশে গিয়েছিলেন, এবং সেখানে কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে ট্রাইবস ডিগ্রি পেয়েছিলেন, তাই তো? এবং ট্রাইবস ডিগ্রি যখন উনি পান, তখন তার আগে একটা মস্ত বড় ব্যাপার ছিল, যে উনি আমাদের দুটো সাবজেক্টের রেকর্ড মার্কস পেয়েছিল, একটা হচ্ছে ল্যাটিন আর একটা হচ্ছে গ্রিক। এবং সেই দুটো সাবজেক্টের রেকর্ড মার্কস পাওয়ার জন্য তাকে দেওয়া হয় ট্রাইবস। তার মনে হয়েছিল যে একবার ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়া দরকার, এবং ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় সে কিন্তু রিটেন এক্সামে পাশ করেছিল, এবং শুটিং প্র্যাকটিস এবং হর্স রাইডিং এই দুটোতে সে কিন্তু ইচ্ছাকৃতভাবে অ্যাবসেন্ট করে যায়। তার কারণ তিনি চাকরিটা করবেন না। ভীষণ তার প্রতিভা ছিল, তার ট্যালেন্ট নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। এবং অরবিন্দ ঘোষ এই ট্যালেন্টের জোরেই তোমার কিন্তু একই ধারে, মানে একাধারে তিনি ছিলেন এক্সট্রিমিস্ট, এবং একই ধারে তিনি ছিলেন আমাদের রেভলিউশনারি, মানে আমাদের এক ধরনের বিপ্লবী, তাই তো? তার সন্ত্রাসমূলক বিপ্লব এবং তার সঙ্গে আমাদের চরমপন্থা দুইয়ের মেলবন্ধনে গড়ে ওঠা অরবিন্দ ঘোষ শেষ জীবনে কি হয়ে গেলেন? ঋষি, তাই তো? একজন পন্ডিচেরির আশ্রম তৈরি করে উনি সন্ন্যাসী হয়ে গেলেন, এবং সেখানে থাকতে শুরু করলেন। এই যে তার দিব্য জীবন, তার যে জীবনের ব্যাপারটা নিয়ে তিনি লিখলেন লাইফ ডিভাইন। ক্লিয়ার? আজকে তারই ইতিহাস বলবো, এবং তারই ঘটনাগুলো একটু বলবো, এবং এক্সাম ওরিয়েন্টেশনের যে দিকটা, সেই জায়গাটা আমি একটু তুলে ধরবো, যে কোন কোন প্রশ্নগুলো পরীক্ষা দেয়। প্রথমেই তার এপিথেট ঋষি, তাকে কি বলা হতো? ঋষি বলা হতো। এবং সিআর দাস তাকে বলেছিলেন পোয়েট অফ পেট্রিয়টিজম অ্যান্ড প্রফেট অফ ন্যাশনালিজম, তাই তো? বলছেন পোয়েট অফ পেট্রিয়টিজম, দেশত্ববোধের একজন কবি, অ্যান্ড প্রফেট অফ ন্যাশনালিজম, এবং আমাদের জাতীয়তাবাদের উনি একজন কি? প্রফেট, তাই তো? একজন দিশারি, তাই তো? মানে একজন ঈশ্বর তুল্য লোক। দিস এপিথেট ওয়াজ গিভেন বাই দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তাকে এই উপাধিটা দিয়েছিল, এটা ভালো করে মনে রাখবে। ঠিক আছে? এখানে একটা ব্র্যাকেটের এই দাগটা হয়নি, এখানে দাগটা বসবে। বলছে হিজ ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার ওয়াজ রাজনারায়ণ বসু, যেটা আমি আগে বললাম, তার ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার ছিলেন রাজনারায়ণ বসু। হি ওয়েন্ট টু ইংল্যান্ড অ্যান্ড গট ট্রাইবস ডিগ্রি ফ্রম কেমব্রিজ ইউনিভার্সিটি। তিনি ইংল্যান্ডে গেলেন, এবং সেখান থেকে ট্রাইবস ডিগ্রি মানে লাভ করলেন কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে। তার কারণ হলো তিনি ল্যাটিন এবং গ্রিকে, এই দুটো সাবজেক্টে, দুটো ভাষাতে তিনি রেকর্ড মার্কস পেয়েছিলেন। হি পাস দ্য রিটিন এক্সামিনেশন অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস। ইন্ডিয়ান সিভিল সার্ভিস এক্সামের তিনি রিটিন এক্সামটা পাস করেছিলেন। হিজ পলিটিক্যাল মেন্টার, তার পলিটিক্যাল মেন্টার কে ছিল? তার পলিটিক্যাল মেন্টার ছিলেন আমাদেরকে, আমাদের ঠাকুর সাহেব অফ মহারাষ্ট্র। ঠাকুর সাহেব অফ মহারাষ্ট্র, হিজ পলিটিক্যাল মেন্টর ওয়াজ ঠাকুর সাহেব অফ মহারাষ্ট্র। মহারাষ্ট্রের ঠাকুর সাহেব ছিলেন তার পলিটিক্যাল মেন্টর। নেক্সট, হি প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন অ্যান্টি পার্টিশন মুভমেন্ট। অ্যান্টি পার্টিশন মুভমেন্টে তার একটা ইম্পর্টেন্ট রোল ছিল, তাই তো? লেটার হি বিকেম দ্য প্রিন্সিপাল অফ বেঙ্গল ন্যাশনাল কলেজ, স্টার্টেড ইন ক্যালকাটা ইন 1906। পরবর্তীকালে তিনি প্রিন্সিপাল হয়ে যান বেঙ্গল ন্যাশনাল কলেজের, এবং যেটা তার স্টার্ট হয় ক্যালকাটা থেকে 1906 সালে, অ্যাজ পার্ট অফ দ্য স্কিম অফ ন্যাশনাল এডুকেশন। দেখো এখানে একটা ঘটনা আমি বলে রাখি, যে অরবিন্দ ঘোষ তোমার বড়দাতে চাকরি পান, 800 টাকা মাইনের। বড়দার মহারাজা তাকে সেই বড়দার কলেজের প্রিন্সিপাল করে দিয়েছিল, কিন্তু তার মধ্যে এতটাই দেশত্ববোধ ছিল, সে 800 টাকার চাকরি ছেড়ে দিয়ে উনি 80 টাকা মাইনের চাকরি নেন বেঙ্গল ন্যাশনাল কলেজে আমাদের প্রিন্সিপালের পদ নেওয়ার জন্য। এবং ঘটনাটা ঘটে 1906 সালে। হলো, হি প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল অ্যান্টি পার্টিশন মুভমেন্ট। আমি বলেছি যে আমাদের ভারত ছাড়া এই বঙ্গভঙ্গ, বঙ্গভঙ্গ আন্দোলন চলার সময় তিনি একটা বড় রকমের ভূমিকা নিয়েছিলেন, এবং পরবর্তীকালে তিনি প্রিন্সিপাল হয়ে যান বেঙ্গল ন্যাশনাল কলেজ। যখন বেঙ্গল ন্যাশনাল কলেজ তৈরি হয়,
এটা ক্যালকাটাতে 1906 সালে অ্যাজ পার্ট অফ দ্য স্কিম অফ ন্যাশনাল এডুকেশন। এবং সেই সঙ্গে সঙ্গে তিনি কি দিতে শুরু করেন, যে আমাদের এই জাতীয়তাবাদী শিক্ষা, সেই জায়গাটাতে উনি জোর দেন, এবং সেই জন্যই উনি বেঙ্গল ন্যাশনাল কলেজের তিনি প্রিন্সিপাল পদ গ্রহণ করেন। ক্লিয়ার? নেক্সট, তার পরের পয়েন্টে আমরা চলে যাব। হি রোট সাবিত্রী, এপিক পোয়েম ইন ইংলিশ। ইংরেজিতে লেখা তার একটা বিখ্যাত এপিক পোয়েম ছিল সাবিত্রী, এবং তার সঙ্গে সঙ্গে উনি লিখেছিলেন দ্য লাইফ ডিভাইন। ঠিক আছে, সাবিত্রী লিখেছিলেন, এবং সাবিত্রীর সঙ্গে সঙ্গে উনি আরেকটা বই লিখেছিলেন লাইফ ডিভাইন। মনে থাকবে? বেশ। হি ওয়াজ দ্য এডিটর অফ বন্দে মাতারাম। বন্দে মাতারাম বলে উনি একটি তোমার পত্রিকা এডিটর ছিলেন। বন্দে মাতারাম পত্রিকাটা 1906 সালে পাবলিশ করেছিলেন প্রথম বিপিন চন্দ্র পাল। পাবলিশার এডিটর দুটোই ছিলেন বিপিন চন্দ্র পাল। পরবর্তীকালে এর এডিটর কে হন অরবিন্দ ঘোষ, এবং যার সময় বিক্রির সংখ্যাটা বেড়ে যায় বন্দে মাতারাম। ক্লিয়ার? হি লঞ্চড এ সিস্টেমেটিক ক্রিটিসিজম অফ মডারেট পলিটিক্স। এই নরমপন্থী যে রাজনীতি ছিল, কংগ্রেসের রাজনীতি ছিল, তাকে একটা ধারাবাহিকভাবে সমালোচনা করবার জন্য কি করলেন, তিনি একটা সিরিজ অফ আর্টিকেল লিখলেন। তিনি একটা সিরিজ ধরে ধরে একটা ধারাবাহিকভাবে একটা আর্টিকেল লিখেছিলেন, যার নাম ছিল নিউ ল্যাম্পস ফর দ্য ওয়ার্ল্ড। 1893 থেকে 94, 1 বছর ধরে চলেছিল ইন্দু প্রকাশ ম্যাগাজিনে। তাই তো? ইন্দু প্রকাশ বলে একটা বিখ্যাত ম্যাগাজিন আছে, যে ম্যাগাজিনে ওনার এই লেখাটা বেরিয়েছিল, নিউ ল্যাম্পস ফর দ্য ওয়ার্ল্ড। এবং এটা 1893 থেকে 94, 1 বছর ধরে লেখাটা ধীরে ধীরে বেরিয়েছিল। মনে থাকবে? তাহলে হু রোট নিউ ল্যাম্পস ফর দ্য ওয়ার্ল্ড? উত্তর কি হবে? উত্তর হবে অরবিন্দ ঘোষ। ক্লিয়ার? তাহলে সবিত্রী বলো, দ্য লাইফ ডিভাইন বলো, দ্য নিউ ল্যান্ডস ফর দ্য ওয়ার্ল্ড বলো, এগুলোর পাশাপাশি তার কিন্তু আরো কাজ ছিল। হি অলসো অ্যাডভোকেটেড দ্য ডক্ট্রিন অফ প্যাসিভ রেজিস্ট্যান্স ইন এ সিরিজ অফ আর্টিকেলস ইন 1907 ইন বন্দে মাতরম। তিনি কি করলেন? তিনি পরিচালনা করলেন যে প্যাসিভ রেজিস্ট্যান্স, ডক্ট্রিন অফ প্যাসিভ রেজিস্ট্যান্স, মানে এই প্যাসিভ রেজিস্ট্যান্সের মূল বক্তব্যটা কি, তাই তো? মূল মানে নিয়মটা কি, তার নিয়ম কানুন নিয়ে উনি একটা সিরিজ অফ আর্টিকেল লিখলেন 1907 সালে তার বিখ্যাত বন্দে মাতরম ম্যাগাজিন। ক্লিয়ার? তাহলে হয়ে গেল একটা নিউ ল্যান্ডস ফর দ্য ওয়ার্ল্ড হিন্দু প্রকাশে, আর এটা কি বললাম আমি, সিরিজ অফ আর্টিকেল উনি লিখলেন প্যাসিভ রেজিস্ট্যান্স নিয়ে। ঠিক আছে, ডক্ট্রিন অফ প্যাসিভ রেজিস্ট্যান্স নিয়ে একটা সিরিজ অফ আর্টিকেল লিখলেন কোথায়? বন্দে মাতরম পত্রিকা। মনে থাকবে? হি ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য ব্রিটিশ। ব্রিটিশরা তাকে অ্যারেস্ট করলো 1908 সালে, ডিউ টু দ্য ইনভলভমেন্ট ইন দ্য আলিপুর কনস্পিরেসি কেস। আলিপুর কনস্পিরেসি কেসে ইনভলভমেন্ট থাকার জন্য তাকে ব্রিটিশ পুলিশ গ্রেপ্তার করলো 1908 সালে। বেশ। which with the help of দেশবন্ধু চিত্তরঞ্জন দাস he got released from আলিপুর conspiracy case। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সহায়তায় কি হলেন? he got released, তিনি মুক্তি পেলেন আলিপুর conspiracy case থেকে, আলিপুর ষড়যন্ত্র মামলা থেকে তিনি মুক্তি পেলেন। অ্যাকচুয়ালি বলে রাখি, আলিপুর ষড়যন্ত্র মামলাটা ডিটেল দিয়ে রাখি, তোমরা পারলে লিখে নিতে পারো। আলিপুর বোমার মামলা বা আলিপুর ষড়যন্ত্র মামলা শুরু হয়েছে 1908 সালে। কোন ঘটনার জেরে শুরু হলো? এটার জন্য পিছনে দেখাতে হবে মুজফ্ফরপুর কনস্পিরেসি কেস। মুজফ্ফরপুর কনস্পিরেসি কেসে কি হয়েছিল? 30 এপ্রিল, 30 এপ্রিল আমাদের কি হয়েছিল, যে যুগান্তর দল থেকে দুজনকে পাঠানো হয়েছিল। একজনের নাম ক্ষুদিরাম বোস আর একজনের নাম প্রফুল্ল চাকি। তাই তো? ক্ষুদিরাম বোসের নাম ছিল হরেন সরকার, আর দীনেশ চন্দ্র রায় ছিল হচ্ছে প্রফুল্ল চাকির নাম। যাই হোক, এই নাম নিয়ে বোধহয় তারা গিয়েছিলেন, ছদ্মনাম নিয়ে। ঠিক আছে? এবং এই ছদ্মনাম নিয়ে গিয়ে তারা কি করেছিলেন, আমাদের সেই বিখ্যাত আমাদের কিংসফোর্ড, মানে বিখ্যাত না, কুখ্যাত আমাদের অত্যাচারী একজন কি বল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুজফ্ফরপুর, তার নাম কি ছিল? মিস্টার কিংসফোর্ড। কিংসফোর্ডকে মারতে গিয়ে ওরা মিসেস আর মিস কেনেডিকে ওরা ভুলবশত মেরে ফেলে। তাই তো? বোম থ্রো করলো। এবং তারপর সেখান থেকে ওরা পালিয়ে যায়, এবং পালিয়ে যাওয়ার সময় আমাদের ক্ষুদিরাম বোস ধরা পড়ে যায়। তাই তো? আর প্রফুল্ল চাকি তারপরে ধরা পড়েন। প্রফুল্ল চাকি যখন ধরা পড়েন, ঠিক আছে, সেই সময় নন্দলাল ব্যানার্জি বলে একজন কি বলবো সাব ইন্সপেক্টর তাকে ধরে দিতে গেছিল, এবং সেই সময় কি হয়, মোকামা স্টেশনের পথে প্রফুল্ল চাকির সঙ্গে তার সেনাবাহিনী গুলিগোলা চলে, এবং সেখানে প্রফুল্ল চাকি কমিটেড সুইসাইড, সুইসাইড করে কোন স্টেশনে? মোকামা স্টেশনে। তাই তো? এবং সেই জন্য প্রফুল্ল চাকি প্রথম বাঙালি শহীদ, ফার্স্ট বেঙ্গলি মার্টার অফ আমাদের কি বলি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে ফার্স্ট বেঙ্গলি মার্টার কে হয়েছিল? উত্তর কি হবে? উত্তর হবে আমাদের এই প্রফুল্ল চাকি। ক্লিয়ার? প্রফুল্ল চাকি আমাদের 1 মে 1908 সালে কমিটেড সুইসাইড, সুইসাইড করেন। আর কেউ বলে যে 2রা মে নাকি কি করেছেন সুইসাইড, না ওনাকে নিয়ে খুন করা হয়েছিল। তাই তো? যা হোক, এটা হচ্ছে কমিটেড সুইসাইড, তোমরা লিখবে, তার কারণ হচ্ছে পরীক্ষা এটাই দেয়, কোশ্চেন আকারে এভাবেই দেবে। তোমার প্রফুল্ল চাকি 1 মে 1908 সালে কমিটেড সুইসাইড।
অ্যাকচুয়ালি নন্দলাল ব্যানার্জি এবং অন্যান্য পুলিশরা তাকে খুব ক্লোজ রেঞ্জ থেকে গুলি করে মেরেছিল। এটা হচ্ছে মূল ঘটনা। এবং এই ঘটনাটা যখন ঘটে, তারপরে শুরু হয়ে যায় মজফ্ফরপুর কনস্পিরেসি কেস। মজফ্ফরপুর কনস্পিরেসি কেসে দুজনেই অভিযুক্ত ছিল, এবং এই ক্ষুদিরাম বোস মজফ্ফরপুর কনস্পিরেসি কেসের জন্য তাকে মজফ্ফরপুরে আমাদের জেলে তাকে ফাঁসি দেওয়া হয়। ফাঁসির ডেট হচ্ছে 11ই আগস্ট 1908 সাল, তাই তো? ক্ষুদিরাম বোসের ফাঁসি, প্রফুল্ল চাকির মৃত্যু, এবং এরা দুজনেই শহীদ হয়ে গেলেন। এরপরে ওরা যে বোমটা ছুঁড়েছিল, সেই বোমের সাপ্লিন্টার পরীক্ষা করে দেখা গেল যে এগুলো সব তৈরি হয়েছে কোথা থেকে, কলকাতা থেকে। এবং সেখানে ওরা কি করলো, সেখান থেকে এই মুরারি পুকুর বোমের যে একটা প্র্যাকটিস করতো মেরে, এবং আলিপুরে ওরা কি করলো, বোমের হদিশ পেল। এবং হদিশ পাওয়া মাত্রই ধরপাকড় শুরু হলো। 37 জন বিপ্লবী গ্রেপ্তার হয়েছিল, যার মধ্যে ছিলেন অরবিন্দ ঘোষ, বায়েন্দ্র কুমার ঘোষ, নীলাশপদ দত্ত, ডক্টর যাদুগোপাল মুখোপাধ্যায়। এই বিপ্লবীরা সবাই ধরা পড়েছিল। ক্লিয়ার? এবং এই সময় কেসটা চলতে শুরু করে, যার নাম হচ্ছে আলিপুর কনস্পিরেসি কেস। আলিপুর কনস্পিরেসি কেসের বিচারপতি যিনি ছিলেন, তার নাম মিস্টার ইভি বিচক্রফট। এবং এই কেসে যিনি সলিসিটার মানে ডিফেন্স লয়ার হন, তার নাম ছিল সিআর দাস বা চিত্তরঞ্জন দাস। এবং তার উল্টো দিকে যিনি পাবলিক প্রসিকিউটর ছিলেন, তার নাম ছিল আশুতোষ বিশ্বাস। এই কেসের রাজ সাক্ষী বা অ্যাপ্রুভার কে হন, নরেন গোসাই বা নরেন্দ্রনাথ গোস্বামী। এই নরেন গোস্বামী বা নরেন গোসাইকে তোমার কি করে জেলের মধ্যে খুন করে কানাইলাল দত্ত এবং সত্যেন্দ্রনাথ বসু। এবং এই জন্য কানাইলাল দত্ত এবং সত্যেন্দ্রনাথ বসু ফাঁসি হয়, তাই তো? এটা মনে রাখবে। তাহলে আলিপুর কনস্পিরেসি কেসে কজনের ফাঁসি হয়? উত্তর কিন্তু 3 জন হবে, কারণ ক্ষুদিরাম বোসের সঙ্গে দুজনকে ধরতে হবে, তাই তো? তারপর বাকিদের অনেক দিনের কারাদণ্ড হয়, এবং সেখানে সিআর দাস তার বুদ্ধি বলে আমাদের মুক্ত করেন কাকে, অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ এরপরেও একটা বড় বিপ্লবী আন্দোলন করতে গেছিল, কিন্তু তারপর যখন উনি দেখলেন যে এই বিপ্লব করতে গেলে সাধারণ মানুষের মধ্যে একটা সায় দিতে হবে, স্বতঃস্ফূর্তভাবে একটা ঘটুক, এবং সেটা যখন হবে না, সুতরাং উনি আর বিপ্লবের পথে যাননি। উনি কি করলেন, সাধু সন্ন্যাসী হয়ে গেলেন, একদম ঋষি হয়ে গেলেন, ঠিক আছে? এবং পন্ডিচেরি আশ্রমে উনি কি করলেন, এই ধ্যান ধারণার উপরে উনি আমাদের থাকতে শুরু করলেন। পন্ডিচেরি আশ্রমে থাকাকালীন তার বিখ্যাত বইগুলো বেরোয়, যেমন আমি বললাম যে লাইফ ডিভাইন, এসেজ অন গীতা, তার আরেকটা বিখ্যাত বই এসেজ অন গীতা। এবার দেখো এখানটা লিখেছে, হি লঞ্চড সিস্টেমেটিক ক্রিটিসিজম, বললাম যে হি ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য ব্রিটিশ ইন 1908 ডিউ টু হিজ ইনভলভমেন্ট ইন দ্য আলিপুর কনস্পিরেসি কেস। ঠিক বললাম? উইথ দ্য হেল্প অফ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, হি গট রিলিজ ফ্রম আলিপুর কনস্পিরেসি কেস। ওকে, হি ফাউন্ডেড পন্ডিচেরি আশ্রম to conduct philosophical, spiritual and literary activities। কি হলো, হি ফাউন্ডেড পন্ডিচেরি আশ্রম তৈরি করলো, যার মধ্যে হচ্ছে দার্শনিক এবং এই সঙ্গে স্পিরিচুয়াল, স্পিরিচুয়াল মানে বুঝতে পারছো আত্মিক একটা ব্যাপার রয়েছে, অ্যান্ড লিটারেরি অ্যাক্টিভিটিস এবং সাহিত্যের অ্যাক্টিভিটিসটা তার দ্বারা পূর্ণ হয়। বেশ। হি পাবলিশ দ্য ফিলোসফিক্যাল ম্যাগাজিন আর্য, দার্শনিকদের জন্য একটা ম্যাগাজিন বার করেন, ঠিক আছে, যার নাম ছিল আর্য। দ্য সং বন্দে মাতরম ওয়াজ ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ বাই অরবিন্দ ঘোষ। 1950-তে যখন বন্দে মাতরম গানটা আমার গাওয়া হয়, তখন তার ইংলিশ ট্রান্সলেট করে দিয়েছেন কে, আমার অরবিন্দ ঘোষ। হি ওয়াজ দ্য ফেমাস লিডার অফ যুগান্তর, এটা মনে রাখবে, যুগান্তরের ফেমাস লিডার ছিলেন তিনি। হুম। হি লেফট দ্য জব অফ দ্য প্রিন্সিপাল পোস্ট অফ দ্য বরোদা কলেজ, বরোদা কলেজের চাকরি ছেড়ে দিয়েছিলেন। এটা বললাম হিজ ফেমাস স্লোগান, ইফ লাভ মাই কান্ট্রি ইজ এ ক্রাইম দেন আই এম এ ক্রিমিনাল। এই একটা কথা তার বিখ্যাত। দ্য মডারেট আর পলিটিক্যাল মেন্ডিক্যান্ট, এটা একটা তার বিখ্যাত কথা। ফর আই নো মাই কান্ট্রি অ্যাজ মাই মাদার, আই অ্যাডোন হার, আই ওরশিপ হার। এটা তার একটা বিখ্যাত কথা। তার পলিটিক্যাল ফ্রিডম ইজ দ্য লাইফ ব্রেথ অফ এ নেশন, পলিটিক্যাল ফ্রিডম ইজ দ্য লাইফ ব্রেথ অফ এ নেশন। আইএনসি ইজ এ বেগিং ইনস্টিটিউট, এগুলো সব অরবিন্দ ঘোষের কথা। On 5th December 1950, he died in Pondicherry City. পন্ডিচেরি সিটিতে 5ই নভেম্বর 1950 সালে তিনি দেহত্যাগ করলেন, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। হিজ আদার বুক কর্মযোগী, কর্মযোগী তার একটা বিখ্যাত বই ছিল, দ্য সিনথেসাইজ অফ যোগা, যেটা ছিল একটা যোগের উপরে একটা বিভিন্ন মানে কি বলবো ভারতবর্ষের যোগশাস্ত্রের উপরে একটা সিনথেসিস, মানে একটা বিভিন্ন সংমিশ্রণ আমরা বলতে পারি। ক্লিয়ার? নেক্সট, পরের পার্সোনালিটি চলে যাই, লালা লাজপত রায়। রাইট, লালা লাজপত রায়, যাকে আমরা পাঞ্জাব কেশরী বলে চিনি, ঠিক আছে, জারগাঁও পাঞ্জাব। হি রোড দ্য স্টোরি অফ মাই ডিপোর্টেশন, 1908 সালে উনি লেখেন। দ্য প্রবলেম অফ ন্যাশনাল এডুকেশন ইন ইন্ডিয়া, 1920 সালে লেখেন। ইংল্যান্ড ডেট টু ইন্ডিয়া, 1917 লেখেন। হি রোড বায়োগ্রাফিস অফ মাজিনি, গ্যারিবল্ডি, শিবাজি অ্যান্ড শ্রীকৃষ্ণ, আনহ্যাপি ইন্ডিয়া,
কল টু ইয়ং ইন্ডিয়া, পলিটিক্যাল ফিউচার অফ ইন্ডিয়া, এগুলো রাজপথের বিখ্যাত বই। He participated in Allahabad আইনসি in 1888 and Bombay আইনসি in 1889। পরপর দুটো আইনসি জয়েন করেছিলেন। He was one of the three pillars of extremists in India. The other two being বিজি তিলক, বিপিন চন্দ্র পাল। ঠিক আছে? এরা একসঙ্গে তিনজন কি নামে পরিচিত? লাল-বাল পাল। তাই তো? বেশ। In 1928 when Simon Commission visited Lahore, সাইমন কমিশন যখন লাহোরে ভিজিট করেছিল তখন রায়কে led a peaceful march in protest, একটা পিসফুল মার্চ করেছিল প্রোটেস্ট করার জন্য। তখন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ জেমস স্কট তাকে লাঠি দিয়ে পিটিয়েছিল। যখন তাকে লাঠি দিয়ে পেটানো হয় তখন সে একটা বিখ্যাত একটা ডায়ালগ দিয়েছিল, দ্য ব্লোজ স্ট্রাক অ্যাট মাই টুডে উইল বি দ্য লাস্ট নেল ইন দ্য কফিন অফ ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এবার এখানে ইনভার্টেড কমা ক্লোজটা হবে, এখানে ইনভার্টেড কমা ক্লোজটা হয়নি। নেক্সট আমি পরের স্লাইড দেখাচ্ছি। In 1907, he organized and led a massive agrarian movement in Punjab. পাঞ্জাবে একটা অ্যাগ্রেরিয়ান মুভমেন্ট করেছিলেন, তার সঙ্গে ছিলেন অজিত সিং, এবং দুজনকেই বার্মাতে কি করা হয়? ডিপোর্টেড করা হয়, মান্দালয়, বার্মার মান্দালয়তে ডিপোর্ট করা হয়। আফটার হিজ রিলিজ হি ওয়েন্ট ফর এ লং লেকচার ট্যুর অফ ইউরোপ অ্যান্ড ইউএসএ। ইউরোপ এবং ইউএসএ একটা লং লেকচার দিতে বেরোন এবং 1914 সালে তিনি জয়েন করেন গদর পার্টিতে। ক্লিয়ার? এর একটা ভাইটাল পয়েন্ট। 1886 এই একটা কথা বলা হয়নি আগে, দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ তিনি তৈরি করেন লালা হংসরাজের সঙ্গে। আমাদের কোথায় করেছিলেন? এটা তৈরি হয়েছিল। ঠিক আছে? হি ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ এআইটিউসি 1920-তে। 1920 সালে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রেসিডেন্ট হন, প্রথম প্রেসিডেন্ট। ইন 1920 হি প্রিসাইডেড ওভার দ্য ক্যালকাটা সেশন অফ দ্য কংগ্রেস। ঠিক আছে? 1920 সালে কংগ্রেস সেশনে তিনি প্রেসিডেন্ট ছিলেন। হি অ্যাক্টিভলি পার্টিসিপেটেড ইন দ্য নন কোঅপারেশন মুভমেন্ট, এবং তিনি সম্পূর্ণভাবে নন কোঅপারেশন মুভমেন্টে যোগদান করতেন। He was a prolific writer. He was deeply interested in journalism and founded the Bande Mataram. কি বললাম? prolific writer, একজন অসাধারণ রাইটার। He was deeply interested in journalism, জার্নালিজমে ডিপলি ইন্টারেস্টেড ছিলেন, and founded the Bande Mataram উর্দু ল্যাঙ্গুয়েজ, দ্য পিপল, ইয়ং ইন্ডিয়া, দ্য পাঞ্জাবি অ্যান্ড আর্য। এই আর্যটা কিন্তু কোনো স্পিরিচুয়াল নয়, একটা মানে দেশত্ববোধক একটা ম্যাগাজিন ছিল আর্য। ঠিক আছে? এতগুলো ম্যাগাজিন উনি কিন্তু কি করেছেন? তিনি মানে পরিচালনা করেছেন এবং একই সঙ্গে লিখেওছেন বেশ কিছু বই। 1921 সালে ফাউন্ডেড সার্ভেন্টস অফ পিপল সোসাইটি। 1921 সালে সার্ভেন্টস অফ পিপল সোসাইটি তৈরি করেন এবং 1926 সালে তৈরি করেন ফাউন্ডার অফ ইন্ডিপেন্ডেন্স কংগ্রেস পার্টি। 1926 সালে ইন্ডিপেন্ডেন্ট কংগ্রেস পার্টিও তৈরি করেন। হিজ ফেমাস স্লোগান আর দ্য কংগ্রেস মুভমেন্ট ওয়াজ নাইদার ইন্সপায়ার্ড বাই দ্য পিপল নট ডিভিশন অফ দ্য প্ল্যান বাই দেম। কি বললাম? দ্য কংগ্রেস মুভমেন্ট ওয়াজ নাইদার ইন্সপায়ার্ড বাই দ্য পিপল নট ডিভাইসড অর প্ল্যান বাই দেম, এবং বলেছিলেন একই সঙ্গে কি গো ব্যাক সাইমন। হি অপোজ সাইমন কমিশন, সাইমন কমিশনকে অপোজ করেছিলেন। হি ক্রিটিসাইজ সেফটি ভালভ থিওরি, সেফটি ভালভ থিওরিকেও উনি কি করেছিলেন? তোমার ক্রিটিসাইজ করেছিলেন। লালা লাজপত রায় ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য অ্যাক্টিভিস্ট অফ হিন্দু মহাসভা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, লক্ষ্মী ইন্স্যুরেন্স কোম্পানি। ক্লিয়ার? এটাও ভালো করে মনে রাখবেন। ক্লিয়ার? October 30, 1928, while leading the anti-Simon Commission procession in Lahore, he was brutally lathi-charged and succumbed to injury on November 17, 1928. November 17, 1928 এ তার মৃত্যু ঘটে, তাই তো? মানে সাইমন গো ব্যাক সাইমন কমিশন উনি ঘটে তুলেছিলেন। 1928, when the Simon Commission visited Lahore, they led peaceful march in protest. However, the Superintendent of Police, James Scott, ordered lathi charge and struck blows of Rai himself. Despite being, তিনি কি বলেছিলেন? grievously of injured, Rai addressed the crowd and famously said, "The blows stuck in me today will be the last nails in the coffin of British rule in India." Clear? এটা ভালো করে মনে রাখতে হবে। এবার দেখো লাস্ট পার্সোনালিটি আমি যাকে নিয়ে বলবো, তিনি হচ্ছেন বিপিন চন্দ্র পাল। 1858 থেকে 1932 তার সময়সীমা। এপিথেট তাকে আমরা কি বলছি? ফাদার অফ রিভলিউশনারি থট অফ ইন্ডিয়া। ক্লিয়ার? লায়ন অফ ফ্রিডম এটা দিয়েছিল কে? চিদম্বরম পিল্লাই, তিনি একজন এক্সট্রিমিস্ট ছিলেন। তারপরে বলছে বলছে মাইটেস্ট প্রফেট অফ ন্যাশনালিজম,
অরবিন্দ ঘোষ তাকে কি বলেছে? মাইটেস্ট প্রফেট অফ ন্যাশনালিজম। Here, this epithet was given by Aurobindo Ghosh. Bipin Chandra Pal was the chief architect of the Bengal Renaissance movement. Bengal Renaissance movement একটা chief architect ছিলেন। He was the one of the main architect of the Swadeshi movement along with Sri Aurobindo Ghosh. He was one of the main architect of the Swadeshi movement along with Sri Aurobindo Ghosh. Next, he stood against the partition of Bengal by the colonial British government. He stood against the partition of Bengal. ঠিক আছে, পার্টিশন অফ বেঙ্গলের কিছু এগেনস্টে বললে হ্যাঁ, পার্টিশন অফ বেঙ্গল বাই দ্য কলোনিয়াল ব্রিটিশ গভর্নমেন্ট। মনে থাকবে, পার্টিশন অফ বেঙ্গলের তিনি বিরুদ্ধে ছিলেন এবং সেভাবে তার জন্য উনি কি করেছেন? কাজ করেছিলেন। ক্লিয়ার? এবার দেখো তার পরের পয়েন্টে, হি বিকেম এ মেজর লিডার অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। মেজর লিডার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ছিলেন। At the Madras session of Indian National Congress held in 1887, Bipin Chandra Pal made a strong plea for repeal of Arms Act. Arms Act এর রিপিল করবার জন্য উনি আবেদন জানান। হলো, which was হচ্ছে discriminatory in nature, যেটা ছিল একটা ডিসক্রিমিনেটি তৈরি হতো। এটা কি বলবো, এটা আহ, দুজনের মধ্যে একটা কি বলবো ডিসক্রিমিনেটি শুরু হতো, মানে একটা বৈপরীত্য শুরু হতো ইন নেচার, তাই তো? আচ্ছা, মানে কি বলবো, এটা অসম ব্যবহার করা হতো। Surendranath Banerjee inspired Bipin Chandra Pal to take part in active politics. ঠিক আছে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি ইন্সপায়ার করলো কাকে? বিপিন চন্দ্র পালকে, টু টেক পার্ট ইন অ্যাক্টিভ পলিটিক্স। হিজ পলিটিক্যাল গুরু ওয়াজ সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তার রাজনৈতিক গুরু কে ছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, যেহেতু তিনি প্রথম জীবনে মডারেট ছিলেন। হি রোট হিজ অটোবায়োগ্রাফি, কি নাম ছিল? মেমোরিজ অফ মাই লাইফ অ্যান্ড টাইম। হলো, হি অলসো রোট সোল অফ ইন্ডিয়া। সোল অফ ইন্ডিয়া তার একটা বিখ্যাত বই। হি ওয়াজ দ্য এডিটর অফ নিউ ইন্ডিয়া, ঠিক আছে, বন্দে মাতারম অ্যান্ড কি আছে, পরিদর্শক। ঠিক আছে, he became the editor of Puridarshak when he was 22 years old. He opposed the politics moderate and strongly advocated passive resistance. Here, boycott to British goods, service and institution during this course of the Swadeshi movement. He supported স্বদেশী গুডস অ্যান্ড এডুকেশন। তিনি স্বদেশী জিনিসপত্র, দ্রব্য এবং স্বদেশী শিক্ষাকে উনি বেশি প্রেফার করতেন। হি ওয়াজ ভেরি গুড অরেটার টু অ্যান ইনফ্লুয়েন্স থাউজেন্ডস অফ ইউথ। তিনি বিভিন্ন ব্যক্তির কাছে তিনি কি ছিলেন? একজন, তুমি কি বলবো, আমাদের একজন গুড অরেটার হিসেবে বিখ্যাত ছিলেন, বক্তা হিসেবে। ঠিক আছে, আচ্ছা, হি ওয়াজ দ্য ফেভার অফ ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার অ্যান্ড গ্রেটার অটোনমি টু দ্য লোয়ার বডিজ। ঠিক আছে, হি ওয়াজ দ্য ফেভার অফ ডিসেন্ট্রালাইজেশন, ফেভার করেছেন ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার অ্যান্ড গ্রেটার তোমার অটোনমি টু দ্য হচ্ছে লোয়ার বডিজ। এবং কি করেছেন? একই সঙ্গে গ্রেটার অটোনমি নেওয়ার চেষ্টা করেছেন নিম্ন শ্রেণীর লোকেদের কাছ থেকে। ঠিক আছে, হি ডিম্যান্ডেড ইন ইনস্পিরেশন অফ ইন ওয়েজেস, হি ডিম্যান্ডেড অ্যান্ড বলছে কি ইনক্রিজ ইন ওয়েজেস of labours and fought for the rights of Assam, fought for the rights of the Assam to গার্ডেন লেবার্সের জন্য তিনি আন্দোলন করেছিলেন। ঠিক আছে, একটা বড় ব্যাপার। হি ডিড নট পার্টিসিপেট ইন নন কোঅপারেশন মুভমেন্ট ইন 1920। 1920 সালে নন কোঅপারেশন মুভমেন্টে উনি কিন্তু যোগদান করেননি। হি আর্লি লাইফ হি ওয়াজ এ মেম্বার অফ মডারেট কংগ্রেস। প্রথম জীবনে তিনি মডারেট কংগ্রেসের সদস্য ছিলেন, তাই তো? 1887 তার মোড় ঘুরলো। এই হলো বিপিন চন্দ্র পালকে আমি বললাম আজকে। ঠিক আছে, ছবি নিচে দিয়ে দিয়েছি, কোনো অসুবিধা হবে না। আজকে পুরো এপিসোডটা আমি শেষ করলাম এক্সট্রিমিস্ট লিডারদের নিয়ে। ক্লিয়ার? আমি আবারও একটু দেখাচ্ছি তোমাদেরকে। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা ডিএসএ স্যার এই নামটা দিয়ে অলরেডি সাবস্ক্রাইব করে নাও এবং 10% ছাড় পাও। ক্লিয়ার? আর দেরি না করে তোমরা এই মাসটাতে ভর্তি হয়ে যাও, তোমরা অনেক বেশি ছাড় পাবে, ডিসকাউন্ট ভালো পাবে, অনেক উপহার পাবে এবং সেরা এডুকেটাররা তোমাদের পড়াবে, সেই ক্লাসটা তোমরা করতে পারবে। সবাইকে আমি বলবো ইউটিউব চ্যানেলে আমাদের ক্লাসটা আজকে দেখে নাও। সেখানে কিন্তু আমি প্রচুর জিনিস আলোচনা করেছি, প্রচুর জিনিসের পয়েন্টস আমি দিয়েছি। এই আলোচনাটা আমার মনে হয় তোমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষায় চাকরি পেতে সাহায্য করবে, তোমরা ভালো করে দেখবে। ঠিক আছে, তাহলে আমি আসলাম।
ঠিক আছে? নমস্কার, আমি ক্লাস শেষ করলাম। আপনারা অবশ্যই আমাদের ক্লাস দেখবেন এবং দেখে আপনাদের কোন ক্লাস ভালো লেগেছে আমাদের জানাবেন, এবং সেই সঙ্গে সঙ্গে আপনার ডিমান্ড কি সেটা আমাকে একটু বলে দেবেন। কালকে ইচ্ছে আছে, কালকে আমি অপশনাল ক্লাস নেবো, হিস্ট্রি অপশনাল। আমি আপনারা অবশ্যই ক্লাসটা দেখবেন। ঠিক আছে, আমি শেষ করলাম।